পাহাড়ের পুরো শরীর সিলেটের তৈরি। খনন করে রাস্তা তৈরি করা গেছে বটে, কিন্তু সমান করা যায়নি। টেইলটা বিপজ্জনক বিভিন্ন কারণে। একে তীক্ষ্ণ বাঁক আর চড়াই উতরাই, তার উপর সিলেটের তৈরি হওয়ায় কুয়াশা পড়লে পিচ্ছিল হয়ে ওঠে। গরমের সময় গলে যায় সিলেট, আরও বিপজ্জনক হয়ে পড়ে। এ কারণেই জায়গাটাকে ঘৃণা করে ওয়াগন ড্রাইভাররা। মাইলখানেক পর ক্যানিয়নের পাশে চায়না বয়ের অবস্থান। জায়গাটা অবশ্য মোটামুটি সমতল। বেশ কিছু দালান ছাড়াও কয়েকটা ব্যারাক রয়েছে। পিউতে থেকে আসা যাওয়া করে কাজ করা কঠিন বলে এখানেই থাকে শ্রমিকরা। বিশাল গ্রেডিং শেডটা ক্যানিয়নের কিনারে। ওয়াগনগুলোকে কেবল ওখানে নিয়ে গেলেই হয়। মিনিট কয়েকের মধ্যে লোড হয়ে যায়। ওদের আগেই পৌঁছে গেছে জিরার্ড। গল্প করে সময় নষ্ট করবার সময় কারো হাতে নেই। খনির ভিতরে কাজ চলছে। ইঞ্জিনের গম্ভীর শব্দ হচ্ছে নিরন্তর। মৃদু কাঁপছে পায়ের তলার মাটি। নিজের ওয়াগন লোডিং প্ল্যাটফর্মে নিয়ে গেল জ্যাক। ওয়াগন লোড হওয়ার ফাঁকে খটখটে রোদের মধ্যে দাঁড়িয়ে অন্য ড্রাইভারদের সঙ্গে কিছুক্ষণ গল্প করল সে। বেশিরভাগ চমিকি কঠিন মানুষ, শেভ করে কম, নোংরা কাপড় পরনে। কথাগুলো মনে রেখো বয়েজ। সামনের ওয়াগন থেকে যথেষ্ট দূরে থেকো, যাতে ধুলোর কারণে দেখতে অসুবিধে না হয়। মনে রেখো, ক্ষমতার চেয়েও বেশি ওজন বইতে হচ্ছে তোমাকে, এবং ঢালু পথে নেমে যেতে হবে। যদি মনে হয় ওয়াগন সামলাতে পারছো না, স্রেফ লাফ দেবে। ওয়াগন বা ঘোড়ার কি হলো ভাববার দরকার নেই। যাকগে, এই বলবার আছে আমার। নিজের ওয়াগনের দিকে এগোলো জেমস। সঙ্গে আসছে জ্যাক। ওকে কি যেন বলতে চাইল, কিন্তু মুখ খুলবার ব্যাপারে খুব একটা আগ্রহী মনে হলো না। ওয়াগনের পাদানিতে পা রেখে সিগারেট ধরালো সে। শেষে বলল, মনে আছে তো জেমস? নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কি করতে হবে? 20 টন আকরিক তোমার উপর হুড়মুড় করে পড়বার বিনিময়ে কন্ট্রাক্ট পেলেও কাজে আসবে না আমাদের। মনে আছে। আরেকটা কথা, গম্ভীর স্বরে খেই ধরল জ্যাক। সিলেটের পথ পেরোনোর সময় স্টিরাপ থেকে পা সরিয়ে রেখো, আর হার্নেসের উপর চোখ রেখো। বাঘ ঘুরবার সময় চোখের নিমেষে ঘূর্ণনের কারণে পা ভেঙে যেতে পারে। জ্যাককে চলে যেতে দেখে মৃদু হাসল জেমস। জ্যাকের ধারণায় ওর সাফল্যের সম্ভাবনা খুবই ক্ষীণ। ওয়াগন লোড করবার পর যাত্রা শুরু করলো ওরা। স্যাডেল হর্নের সঙ্গে লাগানো ব্রেকের স্ট্যাম্পে স্থির হয়ে আছে জেমসের ডান হাত। অন্য হাতে মিউলগুলোর লাগাম। ব্রেক চেপে পরখ করে নিল ও। ওয়াগন তেমন গতি পায়নি, কিন্তু তারপরও ওটাকে থামাতে গিয়ে টের পেল সত্যি অতিরিক্ত বোঝা চাপানো হয়েছে ওয়াগনে। ব্রেক লেবারের দিকে তাকালো। ভাবছে, আসলে ওটা তেমন জুৎসই কিনা। নিরাপদে নিচে নেমে যেতে হলে মজবুত লেবারের বিকল্প নেই। পর মুহূর্তে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল ও। সামনে কেবল 10টা ঘোড়ার পিঠ এবং আরও সামনে জ্যাকের ওয়াগনের অস্পষ্ট অবয়ব দেখতে পাচ্ছে। ধুলো ঢেকে রেখেছে দৃষ্টিপথ। 3টে জিনিস মনে রাখতে হবে, নিজের উদ্দেশ্যে বলল ও। বাঁকের আগে পতাকার সংকেত খেয়াল করতে হবে সময় মতো। যেখানে বাম দিক থেকে ডানে মোড় নিতে হবে ওকে। লিড টিমের পাশাপাশি সুইং দলের উপরও চোখ রাখতে হবে এবং ব্রেকের দিকে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারটা কোনোভাবে ভুলে যাওয়া চলবে না। ঢালু পথে জ্যাককে নিরাপদে নেমে যেতে দেখে লম্বা দম নিল ও। টের পাচ্ছে
মৃদু কম্পনের পরও ভারী ওয়াগনের নিয়ন্ত্রণ এখনও ওর হাতে রয়েছে, কিন্তু নিচে নেমে আসবার সময় অসুবিধের সম্মুখীন হলো। ওয়াগনের মৃদু ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না। ওয়াগন গড়িয়ে পড়ে যাওয়ার ভয় থাকলেও শেষ পর্যন্ত তা হলো না দেখে নিশ্চিন্ত বোধ করল। আপাতত এ নিয়ে না ভাবলেও চলবে। মোড়ের কাছে চলে এসেছে ও। ধনুকের মতো বাঁকা ঢালু পথ নিচে নেমে গেছে। বামে মোড় নিয়ে পাহাড়ের কিনারায় শেষ হয়েছে। এত আচমকা যে পথের বাকি অংশ চোখে পড়ছে না এখান থেকে। ব্রেক টেনে ধরল ও। পরক করবার ইচ্ছে। ব্রেকের তীক্ষ্ণ আওয়াজ মিউলের খুরের ছন্দময় শব্দ ছাপিয়ে উঠল। ব্রেকের স্টাম্পের উপর চাপ বাড়ালো জেমস। তীক্ষ্ণ শব্দটা একসময় আর্তনাদে রূপ পেল। কাঠ চরচর করে উঠল। স্টাম্পগুলো ছিঁড়ে গেছে। ব্রেকের লিভার ভেঙে গেছে। না তাকিয়েও বুঝতে পারল জেমস। দীর্ঘ একটা মুহূর্তের জন্য ওর মনে হলো ওয়াগানটা হয়তো নড়ছে না। তারপর চাকার ঘরঘর শব্দ বেড়ে গেল। তৎক্ষণাৎ টের পেল যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। ঢালু পথে নেমে গিয়ে তীক্ষ্ণ বাঁক পেরিয়ে যেতে হলে বিধাতার সাহায্য লাগবে ওর। কিন্তু সাফল্যের সম্ভাবনা নিজেই দেখতে পাচ্ছে না। হয় ওকে লাফ দিয়ে ওয়াগন থেকে নিরাপদ জায়গায় সরে যেতে হবে, নয়তো অসম্ভবকে সম্ভব করবার চেষ্টা করতে হবে। বুক ধরফর করছে ওর। বুকের খাঁচার ভিতর দমাদম লাফাচ্ছে হৃৎপিণ্ড। আচমকা মিউলগুলোর উদ্দেশ্যে বুনো চিৎকার করলো ও রাগে খিস্তি করলো। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জেমস চেষ্টা করবে এবং নিশ্চিত ব্যর্থতা জেনেও ঝুঁকিটা নেবে। ঘুম থেকে জাগলো যেন মিউলগুলো। ওর চিৎকারে সজাগ হয়েছে। ঢালু পথে নামতে শুরু করলো ওয়াগন। লিডার ঘোড়াগুলোকে সিগন্যাল দেওয়ার দরকার হলো না। একটা পথই আছে যাওয়ার জন্য। সুইং টিমের সঙ্গে দূরত্ব বাড়তে দেয়া যাবে না, নিজেকে বলল জেমস। নইলে চিৎপটান হয়ে যাবে পুরো ওয়াগন। আছড়ে পড়বে ঘোড়া আর ওর উপর। হয়তো ক্লিপ থেকে খসে পড়বে। তীব্র বেগে ছুটছে মিউলগুলো। বাঁকের শুরু হয়েছে। শক্ত কঠিন শিলার উপর আছাড় খাচ্ছে ওয়াগনটা। যেন কোনো দানব আক্রোশ প্রকাশ করছে। সামনের মিউলগুলো বাঁক নিচ্ছে। টান টান হয়ে গেছে সব শিকল। একে একে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জোড়াও পেরিয়ে গেল, বাঁকের ওপাশে চলে গেল। পেরোনোর সময় শিকলের সঙ্গে পাহাড়ের শরীরের ঘর্ষণের ফলে কর্কশ শব্দ তুলল। পাহাড়ি দেয়াল থেকে কিছুটা সরে বাঁক পেরোনোর চেষ্টা করলো সপ্তম আর অষ্টম জোড়া। ঝাঁকুনি খেল ওয়াগন। নবম জোড়া সুইং টিম এইমাত্র ঘুরতে শুরু করেছে। লাগাম টেনে ধরে ওগুলোর গতি নিয়ন্ত্রণ করবার প্রয়াস পেল জেমস। বাঁকের মুখে তুলে ফেলল মনোথর গতিতে। সবচেয়ে কাছের মিউলটা মুখ থুবড়ে পড়তে গিয়েও লাফিয়ে আগে বাড়ল। যতটা না সামলে নেয়ার প্রচেষ্টায়, তার চেয়ে আতঙ্কই তাড়া করলো ওটাকে। পুরো 5 সেকেন্ড লাগলো বাঁক ঘুরতে। পাশ ফিরতে পাশের অতল গহ্বর চোখে পড়ল জেমসের। কিছুক্ষণের মধ্যে হয় জিতবে নয়তো মরবে। পিছন ফিরে তাকালো না। চিৎকার করে উৎসাহ জোগালো মিউলগুলোকে। একই গতিতে এগোচ্ছে। টান টান হয়ে আছে শিকল। বাঁক ঘুরবার সময় কেঁপে উঠল পুরো ওয়াগন। পাথরের সঙ্গে চাকার সংঘর্ষের তীক্ষ্ণ শব্দ, টায়ারের আর্তনাদ কানে এলো। পিছন ফিরে তাকানোর উপায় নেই, কেবল অপেক্ষায় করতে পারে। এতক্ষণে যখন কিছুই হয়নি, বহাল তবিয়তে আছে, জানে জেমস। ছুটছেও তীব্র গতিতে।
বাঘটা প্রায় পেরিয়ে এসেছে। সামনে খোলা জায়গা, রাস্তা মোটামুটি সমতল। কয়েকশো গজ পর বামে মোড় নিয়ে হঠাৎ নেমে গেছে ঢালু পথের আকারে। পাহাড়ের দুই কিনারার মাঝখানে সংকীর্ণ রিজটা পেরিয়ে যেতে হবে। রিজের পর চড়াইয়ের শুরু, এমন চড়াই যে ওয়াগনটা এমনিতে থেমে যেতে পারে। রিজের কাছাকাছি গেলে কি হবে? একটার উপর আরেকটা ঘোড়া হুমড়ি খেয়ে পড়বে, নাকি নিরাপদে জায়গাটা পেরিয়ে যাবে জানবার উপায় নেই। এই মুহূর্তে কয়েকটা মিউল সন্তুষ্ট হয়ে আছে, আতঙ্ক তাড়া করছে ওগুলোকে। জেমস এটা জানে যে একবার রিজে পৌঁছাতে পারলে পরিচান্ত হয়ে পড়বে ঘোড়াগুলো। এমনও হতে পারে ওয়াগন টানবার আগ্রহ হারিয়ে ফেলবে, ব্রেক ছাড়া পিছিয়ে আসবে ওয়াগন। ঢালু পথে খসে পড়বার সম্ভাবনাই বেশি। হয়তো জোয়াল ভেঙে ওয়াগন আলাদা হয়ে যাবে, নিচের অতল খাদে খসে পড়বে সব কিছু, ওয়াগন, মিউল এবং ও নিজে। যেভাবে হোক সেটা ঠেকাতে হবে, কিন্তু কিভাবে? কোনো রকম বিরতি ছাড়া বা গতি না কমিয়ে রিজ পেরিয়ে যেতে হবে। ওয়াগনের কিনারা মিউলের পাছা ছুঁয়েছে প্রায়। চিৎকার করে ঘোড়াগুলোর গতি বাড়ানোর চেষ্টা করলো জেমস। মুহূর্তের জন্য মনে হলো কেবল অসহায়ভাবে দেখা ছাড়া কিছুই করবার নেই ওর। এই অবসরে ঝুঁকে ব্রেকের স্টাম্প তুলে নিল জেমস। প্রথমে স্টাম্প, তারপর ভেঙে যাওয়া লেবার যেটা এতক্ষণ ঝুলে পড়েছিল তুলে নিল। 9 ফুটের মতো অবশিষ্ট আছে। স্যাডলের সঙ্গে আড়াআড়িভাবে লেবারটা রেখে ব্রেক থেকে স্টাম্প খুলে ফেলল ও। লিড মিউলগুলো রিজে পৌঁছে গেছে। পিছনেরগুলো একই গতিতে অনুসরণ করছে। ধীরে ধীরে বাঁক নিচ্ছে এখন। সুইং টিমকে কিনারার দিকে চালনা করল জেমস। সন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকলো টানটান হয়ে পড়া শিকলের দিকে। ধীর গতিতে বাঁক পেরিয়ে গেল ওয়াগন। পাহাড়ের শরীর প্রায় ছুঁই ছুঁই করছে চাকাগুলো। যে কোনো সময়ে সংঘর্ষ হয়ে যেতে পারে। মোড়টা তেমন তীক্ষ্ণ নয় বলেই বোধহয় শেষ রক্ষা হলো, নইলে হয়তো ওয়াগন সহ পাশের খাদে পড়তে হতো ওকে। আচমকা চড়াইয়ে উঠে এলো ওরা। লিড মিউলগুলো উঠে গেল কয়েক ফুট। শিথিল হয়ে গেল শরীর। তারপর একে একে অন্যগুলো অনুগামী হলো। ক্রমাগত তাড়ার কারণে নতুন উদ্যমে ছুটতে শুরু করেছে। ওয়াগনের গতি কমে এসেছে। স্টিরাপ থেকে পা সরিয়ে নিল জেমস। ব্রেক লেবারটা এখনো হাতে ধরা। মরিয়া চেষ্টার পরও ওয়াগনকে টানতে পারছে না মিউলগুলো। বলা যায় থেমে গেছে। লাফিয়ে স্যাডল থেকে নামলো জেমস। নিচে নেমে পিছিয়ে এলো। দূরের বিশাল 2 চাকার স্পোকের আড়াআড়ি আটকে রাখলো লেবারটা, যাতে আচমকা বা ওজনের কারণে ওয়াগন পিছিয়ে না যায়। এক প্রান্ত ঠেস দিয়ে রেখেছে ওয়াগনের পাটাতনের সঙ্গে। এবার পিছিয়ে এলো ও। সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছে ঘোড়াগুলোকে। মনে মনে প্রার্থনা করছে। থরথর করে কাঁপছে প্রতিটা ঘোড়া। ক্লান্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আপাতত কিছুক্ষণ বিশ্রাম না দিলেই নয়। ওয়াগন থেকে এক পাশে সরে এলো ও। দূরে জ্যাকের কণ্ঠ কানে এলো। সমানে খিস্তি করছে। চাকার ঘর শব্দ ক্ষীণ হয়ে এলো। থেমে গেল ওয়াগন। রাস্তার কিনারে বসে পড়ল জেমস। আচমকা হাঁটুতে জোর পাচ্ছে না যেন। ক্লান্তি লাগছে ওর। শারীরিক শ্রম নয়, বরং মানসিক উদ্বেগের কারণে। কাঁধে ভারী একটা হাতের স্পর্শে সংবিত ফিরল। দারুণ দেখিয়েছ বয়, নিচু কণ্ঠে বলল জ্যাক। সাবাস, কাজটা শেষ করেছ তুমি। উঠে দাঁড়ালো জেমস। হাত কাঁপছে ওর।
চোখ তুলে জ্যাক রাইলির মুখে ঘাম দেখতে পেল। আরেকটু আরেকটু হলেই গেছিলে। ঈশ্বরের দয়া। ওয়াগন চালাবো কি? সারাক্ষণ তোমার দিকে ছিল আমার নজর। ইস, অন্তত 3বার মরতে মরতেও বেঁচে গেছো। 3বার। সহাস্যে মাথা নাড়ল জেমস। এখনো মরতে পারি আমি, জ্যাক। এক জীবনের সব সৌভাগ্যের সুবিধা নেয়া হয়ে গেছে আমার। কি হয়েছে? ব্রেক লেবার ভেঙে গিয়েছিল? আঙুল তুলে দেখালো জেমস। মুহূর্তে আড়ষ্ট হয়ে গেল জ্যাক। এগিয়ে গিয়ে লেবারটা দেখল। বাটের প্রান্ত স্পোকের মাঝখানে আটকা পড়ে আছে এখন। করাতের কাটা দাগ এতটা তাজা যে কারো চোখ এড়িয়ে যাওয়ার উপায় নেই। প্রায় অর্ধেক কাটা হয়েছিল, যাতে ওজন নিয়ে ওয়াগন চালাতে গেলে বাকিটা ভেঙে পড়ে। কাছে গিয়ে দাগটা দেখলো ওরা। মোমার বালি লেগে আছে বাইরের দিকে। যে এই কাজ করে থাকুক, মজবুত ওক কাঠের গায়ে কাটা দাগ মুছে দিতে পেরেছে সাফল্যের সঙ্গে। কিন বিলিংসের কলজে ছিঁড়ে ফেলবো আমি, নিচু স্বরে শপথ করল জ্যাক রাইলি। ওই জঘন্য কাজটা ও আমার জ্যাক। শান্ত স্বরে বাধা দিল জেমস। পিছন ফিরে পেরিয়ে আসা রাস্তার উপর চোখ বুলালো। তৃতীয় ওয়াগনটা চালিয়ে নিয়ে আসছে বিল গার্নি। তুমি যদি ওকে খুন করো, তাহলে আমিই তোমাকে খুন করব। জ্যাকের দিকে ফিরে খেই ধরল ও। তপ্ত ক্রোধে কেঁপে উঠল কণ্ঠ। কিন বিলিংস আমার, জ্যাক। কেক কারভারকেও ছুঁয়ো না কেউ। গম্ভীর মুখে নট করল জ্যাক রাইলি। মিনিট 10 পর পিউতের দিকে যাত্রা করলো ওরা। জরুরি মুহূর্তের জন্য সবসময় সঙ্গে একটা কাঠ রাখে বিল গার্নি। ওটাকে জেমসের ওয়াগনের ব্রেক লেবার হিসেবে কাজে লাগানো হলো। সন্ধ্যা 6টার আগেই ইউনিয়ন মিলে সব আকরিক শিপমেন্ট করলো ওরা। ফিরে আসবার সময় জেমসের পকেটে একটা চুক্তির কাগজ থাকলো। জিরার্ড আছে ওর সঙ্গে। শেষ ট্রিপের সময় ওদের সঙ্গে যোগ দিয়েছিল খনি সুপার। কাজ শেষে টিম স্টারদের নিয়ে মিলিত হলো জেমস, যার যেভাবে ইচ্ছে সাফল্য উদযাপন করবার ঘোষণা দিল। এ যেন অন্য এক জেমস কারভার। সকালের লোকটি থেকে একেবারে ভিন্ন। সঙ্গীদের উৎফুল্ল চিৎকারে সেফ মৃদু হাসল। অভিনন্দনের জবাবে কিছু বলল না। এমন একটা কাজ সে করেছে যা করবার সাহসীদের কেউই করত না, অকপটে জানালো ড্রাইভাররা। আর এভাবেই নিজেকে অন্যদের চেয়ে উপরে আসীন করেছে জেমস। কিন্তু হৃদয়ের গভীরে কঠিন ঘৃণা অনুভব করছে ও। যে কেউ ওর ধূসর চোখে ক্ষোভ দেখতে পাবে। ধুলোমলিন মুখে নির্লিপ্ততার মুখোশ, কিন্তু চোখ জোড়া জ্বলছে প্রতিহিংসায়। পাশে দাঁড়িয়ে থাকা জ্যাক রাইলির দৃষ্টি এড়ালো না ব্যাপারটা। চুক্তির খবরটা ম্যাটকে দেওয়া উচিত, মৃদুস্বরে বলল সে। তুমি যাও জ্যাক, একটা কাজ বাকি রয়ে গেছে, একাই করতে হবে। একা? পায়ের ভর বদল করে জানতে চাইল জ্যাক। সন্দিগ্ধ দেখাচ্ছে। একা। জ্যাকের হাতে চুক্তির কাগজ ধরিয়ে দিয়ে চলে গেল জেমস। 11। শহরের কেন্দ্রবিন্দু থেকে সরে যাওয়া গলির মাঝামাঝি একটা রংহীন ফ্রেম হাউসে থাকে সেলিয়া হিউস্টন। বাড়িটার এক অংশে থাকে ও, পরিবার নিয়ে অন্য অংশে থাকে এক খনি কর্মচারী। রাতের বেলা খনিতে কাজ করে লোকটা। ছোট একটা বাচ্চা আছে ওদের। রাতে ঠিকমতো বিশ্রাম নেওয়া প্রায়ই সম্ভব হয় না সেলিয়ার পক্ষে। সেজন্য বাড়ির অন্য অংশের কেউ দায়ী নয়, বরং শহরের কোলাহলই দায়ী। দরজায় নখ হতে প্রথমে বুঝতেই পারল না সেলিয়া, কারণ বাড়ির অন্য পাশে বাচ্চাটা চিৎকার করছে। প্রায় ঘুম নেমে এসেছে ওর চোখে। এ সময় দরজায় করাঘাতের শব্দ শুনতে পেল। মৃদু অস্বস্তি আর আশঙ্কার শীতল অনুভূতিতে ছেয়ে গেল ওর ভিতরটা। বিছানা ছেড়ে পরনের রোবের উপর একটা চাদর চাপালো ও। 1 মিনিট প্লিজ, সাড়া দিল ও।
টের পেল দেয়া সেলাইয়ের কাঠিটা মৃদু মৃদু কাঁপছে ওর হাতে। টেবিলে লণ্ঠন রেখে দরজার দিকে এগোলো। লণ্ঠনের পাশে টেবিলের উপর একটা পিস্তল পড়ে আছে। আচমকা মনে পড়তে ফিরে এলো ও। কে? দরজার কাছে এসে জানতে চাইল সেলিয়া। জেমস কারভার। দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো ও। ভিতরে ঢুকলো জেমস। পায়ে ধুলোমাখা বুট, কর্ডুরয় প্যান্ট এবং সুতি শার্ট পরনে। চাদরটা গায়ের উপর চাপালো সেলিয়া। কপাল থেকে চুল সরিয়ে দিল। চুক্তির কথা শুনেছি আমি, মিস্টার কারভার, বলল ও। অভিনন্দন। ধন্যবাদ, নিষ্ফেহ স্বরে বলল জেমস। আচমকা এখানে আসবার জন্য দুঃখ প্রকাশ করল না। টেবিলের উপর হ্যাট রেখে ঘুরে দাঁড়ালো। সেলিয়া হিউস্টনকে দরজা বন্ধ করে দিতে দেখল। রাতেও কি কাজ করতে হবে মিস্টার কারভার? না, বসো, মৃদুস্বরে বলল জেমস। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সেলিয়াকে। দেয়ালের কাছাকাছি একটা বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। লণ্ঠনের আলো বলতে গেলে পৌঁছায়নি সেখানে। তাহলে তুমিও দয়া করে বসো, কফি তৈরি করব। মাথা নেড়ে রকারে বসল জেমস। হাঁটুর উপর কনুই রেখে ঝুঁকে পড়ল ও। পরস্পরের সঙ্গে দীর্ঘভাবে গেঁথে বসেছে আঙুলগুলো, দৃষ্টি মেঝে নিবদ্ধ। ওর ভাবভঙ্গি দেখে অস্বস্তি অনুভব করল সেলিয়া। মুহূর্তের জন্য অজানা একটা বিপদের ভয় গ্রাস করল ওকে। চায়না বয় থেকে কতটুকু আক্রিক শিপমেন্ট হয়েছে শুনেছ? দৃষ্টি তুলে জানতে চাইল জেমস। 400 টন। কথা ছিল নির্দিষ্ট সময়ের আগে সেটা শিপমেন্ট করতে পারলে চুক্তি করবে জেরার্ড। কেন জানতে চাইছ? উত্তর দিল না জেমস। ফেরে নিজের বুটের দিকে তাকালো। নিচু স্বরে বলল, একজন লোক খুন করব আমি। না, দুজনকে, হয়তো তিনজনকে। হয়তো তিনজন। তার আগে অবশ্য ওদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হতে হবে। কিছুক্ষণ কথা বলল না সেলিয়া। নিশ্চিত হতে চাইছ? হ্যাঁ, তাদের অপরাধ সম্পর্কে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো জেমস। 20 টন আক্রিক থাকা অবস্থায় আমার ওয়াগনের ব্রেক লেবার ভেঙে গিয়েছিল আজ। তোমার ওয়াগন? দ্রুত জানতে চাইল সেলিয়া। আমি জানতাম না তুমি একটা ওয়াগন রাইড করেছ মিস্টার কারভার। এছাড়া উপায় ছিল না। সকালে জিম রাফকে নিতে গিয়ে দেখি মাতাল হয়ে পড়ে আছে সে। তাই? কথাটার তাৎপর্য বুঝতে পেরে মুখ অর্ধেকটা হা হয়ে গেল সেলিয়ার। আজকে বিলিংসের সঙ্গে কথা হয়নি ওর। জানতো জিম রাফের কারণে ওয়েস্টার্ন ফেইটকে থামানো যাবে না। কিন্তু যা ঘটেছে তাও কানে আসেনি ওর। এখন সব কিছু বুঝতে পারছে। জিম রাফের বদলে ওয়াগন রাইড করেছে জেমস কারভার। তার ওয়াগনের ব্রেক লেবার ভেঙে গিয়েছিল। অজান্তে শিউরে উঠল সেলিয়া। জিভ দিয়ে ঠোঁট ভেজালো। তাই নাকি? ক্ষীণস্বরে বলল ও। শেষে শুধরে নিল কথাটা। না, পুরোটা জানতাম না। ব্রেকের ব্যাপারে জানতাম না। করাত দিয়ে ওটার অর্ধেক আগেই কেটে রাখা হয়েছিল, জানালো জেমস। এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সেলিয়াকে। গতরাতে জঘন্য এই কাজটা করেছে কেউ। হয় জিম রাফ, নয়তো রাফকে যে লোক ড্রিঙ্ক দিয়েছে সেই কাজটা করেছে। ওহ, কি ভয়ানক ব্যাপার, বিড়বিড় করলো সেলিয়া। তোমার কিছু হয়নি তো? দেখতেই পাচ্ছ ওদের চালে কাজ হয়নি। সিধে হয়ে চেয়ারের ব্যাক রেস্টে শরীর এলিয়ে দিল ও। থুতনির সঙ্গে হাতের তালু রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেলিয়ার দিকে। কিছুই বলল না ও। কিন্তু ছেলিয়া হিউস্টন নিশ্চিত টের পেল এরপর কি আসছে। অজ্ঞাতার ভান করল মেয়েটি, অবধারিত ব্যাপারটা এড়ানোর জন্যই। তোমার কথা ঠিক বুঝতে পারছি না মিস্টার কারভার। আসলে কি বলতে চাও তুমি?
পুরো ব্যাপারটা কেমন বেখাপ্পা, তাই না? বিড়বিড় করল জেমস। সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল ম্যাট। সবচেয়ে প্রয়োজনের সময় কোনো ওয়াগন ড্রাইভারকে ভাড়া করতে পারল না ও। কারণ শহরের বাইরে থাকবার জন্য সব ড্রাইভারকে ইতিমধ্যে কিনে ফেলেছে কেই কারভার। হতবুদ্ধি হওয়া ছাড়া কিছুই করবার ছিল না আমাদের। গলার স্বর বদলে গেল ওর। শান্ত হয়ে এসেছে এখন। বুঝতে পারছো নিশ্চয়? হ্যাঁ। কিন্তু শেষ মুহূর্তে একটা নাম জানতে পারলাম আমরা। জিম রাফ। হাতে কোনো কাজ ছিল না ওর, এবং কাজটা করবার ইচ্ছেও ছিল ওর। ক্রমশ ক্ষীণ হয়ে এলো জেমসের স্বর। তাকিয়ে আছে সেলিয়ার দিকে। না জানবার ভান করে আর লাভ হবে না। স্পষ্ট বুঝতে পারল সেলিয়া। লালচে হয়ে উঠল ওর গলা। বুঝতে পারছি, শান্ত স্বরে বলল ও। ব্যাপারটা শেষ পর্যন্ত আমার বিপক্ষেই যায়, তাই না? কিছু বলল না জেমস। এদিকে অনর বসে আছে সেলিয়া। চোখ তুলে জেমসের দিকে তাকাতে ভয় পাচ্ছে। ভিতরে ভিতরে নিজেকে রক্ষা করবার 16 আনা তাগিদ অনুভব করছে। প্রবল আতঙ্কই কথা জোগালো ওর মুখে। জিম রাফের নাম প্রস্তাব করিনি আমি, মিস্টার কারভার। আমি জানতে চেয়েছিলাম ওর সঙ্গে দেখা করেছ কিনা। জ্যাকি ওর নাম প্রস্তাব করেছিল, আমি নই। এবারও কিছু বলল না জেমস। ওর নীরবতাকে দ্বিধা বলে ভুল করল সেলিয়া হিউস্টন। যথেষ্ট চালাক মেয়ে ও। পাল্টা আক্রমণ করবার সিদ্ধান্ত নিল। উঠে দাঁড়িয়ে টেবিলের দিকে এগোলো। রাগে লালচে হয়ে গেছে মুখ। ভাব দেখে মনে হলো অপমান বোধ করছে। আমাকে অভিযুক্ত করবার অধিকার কি আছে তোমার, মিস্টার কারভার? রাগে তপ্ত কণ্ঠে জানতে চাইল সেলিয়া। কি প্রমাণ আছে তোমার কাছে? কিসের প্রমাণ? জানতে চাইল জেমস। থমকে গেল সেলিয়া, দ্বিধা করছে। তুমি হয়তো ভাবছ ব্রেক লেবারটা আমি ভেঙেছি। উহু, তেমন কিছু বলিনি। অধৈর্য দেখালো জেমসকে। বরং অনুমান করছিলাম কাজটা কার হতে পারে। কিন্তু সন্দেহ না করলে আমাকে জিম রাফের ব্যাপারে জিজ্ঞেস করতে না, মিস্টার কারভার। অনুমান বা সন্দেহ করবারও অধিকার নেই তোমার। উঠে দাঁড়ালো জেমস। টেবিল থেকে সেলিয়ার পিস্তলটা তুলে নিয়ে পাশ ফিরল। উল্টো দিকের দেয়ালে একটা আয়না আছে। এক নজর দেখে আয়নার উদ্দেশ্যে গুলি করল। কিছুই হলো না আয়নার। পিস্তলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলল জেমস। তারপর দেয়ালের সঙ্গে হেলান দিয়ে ফিরল সেলিয়ার দিকে। দেখবার মতো অবস্থা হয়েছে মেয়েটির মুখ। ভয়, আতঙ্ক, ক্ষোভ আর তাচ্ছিল্য দেখা গেল। শেষে মিষ্টি হাসি ফুটল মুখে। এমন এক হাসি যেটাকে স্বতঃস্ফূর্ত বা পুরোপুরি আন্তরিক বলা যাবে না। দেখতে পাচ্ছি আমার বসের দৃষ্টি খুবই তীক্ষ্ণ, মিস্টার কারভার। আমার শ্রবণ শক্তিও খুব ভালো। স্বীকার করছি, ছিনতাইয়ের ঘটনাটা আসলে সাজানো ছিল। কেউ যদি তোমাকে কাজ দিতে না চায়, তো কাজটা পাওয়ার জন্য কি করবে তুমি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি তাকে নিজের কাছে ঋণী করতে পারো। তাই করেছি আমি। আমার মনে হয়েছিল যদি সম্ভাব্য একটা ছিনতাই থেকে তোমাদের রক্ষা করতে পারি, তাহলে আমার প্রতি কৃতজ্ঞ বোধ করবে তোমরা। আমি যখন কাজের জন্য অনুরোধ করব, তোমরা হয়তো ফিরিয়ে দিতে পারবে না। তাই তো হয়েছে, তাই না? হ্যাঁ, ধীরে ধীরে বলল জেমস। এখনো দেখছে মেয়েটিকে। কিছুটা সাহস ফিরে পেয়েছে সেলিয়া হিউস্টন। কাজটা যে একেবারে সৎ হয়েছে তা বলছি না। লোকটাকে টাকা দিতে হয়েছে। আমার নিশানা ভালো নয় বলে ব্ল্যাঙ্ক বুলেট ব্যবহার করি। গুলির শব্দ শুনে পার্থক্যটা ধরা পড়ে যায় তোমার কানে। কিন্তু কাজটা পেয়েছি আমি, এবং সেটা ধরেও রাখবো, মিস্টার কারভার। তোমার ক্ষতি হয়েছে এমন কিছু কি করেছি? এবার নীরব থাকলো জেমস। কখনো অভুক্ত, কখনো আধবেলা খেয়ে দিন যাচ্ছিল আমার।
একটা কাজ পাওয়া ছাড়া উপায় ছিল না, সেটা কেবল এভাবেই সম্ভব ছিল। সেলুনের কোনো মেয়ে হিসেবে কাজ করতে চাইনি আমি। আমার কৌশলে কি কারো ক্ষতি হয়েছে? না। জিম রাফের কথা কিভাবে জেনেছি? আগেই বলেছি তোমাকে। এছাড়াও আরও কয়েকজন ভালো ড্রাইভারের কথা জানি। আর্স মাস্টার্স, জো হামফ্রে, জেক বদওয়েল, লুট হ্যামলিন। ওদের চরিত্রের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবো না আমি। জিম রাফের ক্ষেত্রেও তাই। কিন্তু ওরা যে ভালো ড্রাইভার তা নিশ্চিত বলতে পারি। তাই বিশ্বাস করছো না আমাকে? টেবিলের কাছে এসে হ্যাট তুলে নিল জেমস। করেছ? ফের জানতে চাইল সেলিয়া। সত্যি কথাই বলি, চোখ তুলে তাকালো জেমস। বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করিনি। তবে আবার কখনো যদি তোমাকে সন্দেহ করি, তো সেটা হবে শেষবারের জন্য। ক্ষণিকের জন্য দ্বিধা করল ও। তীক্ষ্ণ দৃষ্টিতে এফোর ওফর করে দিল মেয়েটিকে। শান্ত স্বরে বলল, জুয়ারি, জোচ্চোর, আউটল, কাপুরুষ বা চোর, এদেরকে অতটা খারাপ মনে হয় না আমার। ঘৃণাও করি না, কারণ প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি বা উদ্দেশ্য থাকে এবং ওদের সামাল দেওয়ার ক্ষমতা আছে আমার। কিন্তু একজন বেঈমানকে কখনো সহ্য করি না। যেহেতু কারো বিশ্বাস নিয়ে সিনেমিনে খেলে সে। শুভরাত্রি। দাঁড়াও মিস্টার কারভার, মরিয়া হয়ে ডাকলো সেলিয়া। তোমার সন্তুষ্টির জন্য। বাইরে তীক্ষ্ণ স্বরে চেঁচালো কেউ। কথাটা শেষ করা হলো না সেলিয়ার। কান পাতল। আবার শোনা গেল চিৎকারটা। এবার স্পষ্ট শুনতে পেল, আগুন, আগুন, বেরিয়ে এসো সবাই। দরজা খুলে ফেলল জেমস। শহরের কেন্দ্রে লালচে আবার দেখা যাচ্ছে। পশ্চিমের অলিখিত রীতি অনুযায়ী প্রতিটা মানুষ প্রতিবেশীকে সাহায্য করতে বাধ্য। মাঝে মধ্যে নিয়মটা ব্যতিক্রম ঘটলেও আগুনে ক্ষতিগ্রস্ত লোকের আবেদন যে কেউ শোনে। দরজার উপর ঘুরে দাঁড়ালো জেমস। এখনো ওয়েস্টার্নের হয়ে কাজ করছো তুমি সেলিয়া। শুভরাত্রি। জেমস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল বোধ করল সেলিয়া হিউস্টন। চেয়ারে শরীর এলিয়ে চোখ বুঝল ও। অল্পের জন্য ধরা পড়েনি, স্বস্তি বোধ করবার কথা। কিন্তু আজকে কুকড়ে গেল সেলিয়া। ম্যাটরায়ান বা ওয়েস্টার্নের ক্ষতি করবার ইচ্ছে 16 আনাই আছে ওর। সেজন্যই সাহায্য করছে কিন বিলিংসকে। কিন্তু চায় না অযথা খুন হোক কেউ, সে জেমস আর ম্যাটি হোক। সামান্য কিছু তথ্য আদান প্রদানের মাধ্যমে ওয়েস্টার্নের ক্ষতি করতে চাইছে ও। অথচ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি ওর দেওয়া তথ্যের কারণে ভয়াবহ পরিণতি হতে পারে জেমস বা ম্যাটের ভাগ্যে। লোভনীয় মজুরি দিয়ে পিউতের সমস্ত ড্রাইভারদের ভাড়া করে সংকট সৃষ্টি করেছে মনার্ক, যাতে আক্রিক শিপমেন্টের সময় প্রয়োজনীয় ড্রাইভার না পায় ওয়েস্টার্ন। সুস্থ থাকলে ম্যাট্রায়ান নিজেই একটা ওয়াগান চালাতো। তার মানে কসমোপলিটনের দুর্ঘটনা আসলে সাজানো। কেউ ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে জেমসকে। চেয়েছে অন্তত একজন অক্ষম হয়ে পড়ুক। ঠিক তাই হয়েছে, ভাবছে সেলিয়া। ম্যাট অসুস্থ হয়ে পড়ায় একজন ড্রাইভার দরকার হয়ে পড়ে ওয়েস্টার্নের। কাউকে যখন পেল না, কিন বিলিংসের দেওয়া তথ্য পাচার করেছে সেলিয়া। জিম রাফকে ভাড়া করে জেমস। চিন্তাটা মাথায় আসতে শিউরে উঠল ও। জিম রাফকে ভরফেট হুইস্কি খাইয়ে অচল করে দিয়েছে কেউ। তারপর বোধ হয় ওয়াগনের ব্রেক লেবার অর্ধেক কেটে রেখেছে যাতে দুর্ঘটনা ঘটে। লোকটা যেই হোক, আজ করতে পেরেছিল জেমস কারভারি জিম রাফের ওয়াগান চালাবে। কিন বিলিংস, কারণ জিম রাফের কথা আর কারো জানবার কথা নয়। সত্যের অনুসন্ধান তিক্ত অপরাধবোধ নিয়ে এলো সেলিয়ার মনে। মোনার্ক ম্যানেজারের সঙ্গে হাত মিলিয়ে ভুল করেনি তো? জেমস আজ খুন হয়ে গেলে তাতে কি ওরও কিছুটা ভূমিকা থাকতো না? ওয়েস্টার্ন ফ্রেইট কোম্পানি চায়না বয়ের কন্ট্যাক্ট পেয়েছে
এবং জেমস কারভারের ওয়াগন দুর্ঘটনার ঘটনা শুনে সারা শরীর হিম হয়ে গেল কিন বিলিংসের। সন্ধ্যার অনেক পরে খবর পেয়েছে সে। সবে তখন একটা সেলুনে ঢুকে ড্রিঙ্কের ফরমাশ দিয়েছে। ড্রিঙ্ক স্পর্শ না করেই সেলুন ছেড়ে বেরিয়ে এলো বিলিংস। ব্যস্ত রাস্তা ধরে দ্রুত কসমোপলিটন হোটেলের দিকে এগোলো। ফারো টেবিলে শেরিফ স্যাম লোয়েলকে পেল ও। বিশিষ্ট ব্যক্তিদের ভিড় ঠেলে এগোনোর সময় হ্যাট খুলে হাতে নিল ও মুখ নির্বিকার রাখবার চেষ্টা করছে। কাছে গিয়ে শেরিফের ঘাড়ে আলতোভাবে হাত রাখল। 1 মিনিট শেরিফ, কিছুক্ষণের জন্য বাইরে আসতে পারবে? নিচু স্বরে অন্যদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে নিজের চিপস পকেটস্থ করল লোয়েল। বিলিংসের পিছু পিছু সেলুন থেকে বেরিয়ে নির্জন লবির এক কোণে এসে দাঁড়ালো। মুখোমুখি হলো বিলিংস। যুগপৎ রাগ আর শঙ্কা দেখা গেল তার চোখে। তোমার বেঈমানিতে কাজ হয়নি, চাপা স্বরে বিষোদ্গার করল সে। জেমস কারবার মরে তো যায়নি, বরং চুক্তিটাও বাগিয়েছে। কিসের কথা বলছো? জেমস কারভারের কথা বলছি, কর্কশ স্বরে বলল বিলিংস। আমার চামড়া ছাড়ানোর ফোন করেছে সে। কেন? ভান করে লাভ হবে না স্যাম। কাল রাতে এখান থেকে বেরিয়ে জিম রাফের সঙ্গে দেখা করেছো তুমি। হুইস্কির বোতল দিয়ে খাতির করেছ। তারপর কোনো এক ফাঁকে করাত দিয়ে ওর ওয়াগনের ব্রেক লেবার কেটে ফেলেছ। শুনে রাখো স্যাম, ঘটনাটা ঠিকই জেনে যাবে জেমস। মাথা নাড়ল শেরিফ। তোমার কথাবার্তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তার মানে 9 জন ড্রাইভার নিয়ে আকরিক শিপমেন্ট করেছে ওয়েস্টার্ন। শোনোনি নাকি? ধোত, 400 টন আকরিক শিপমেন্ট করেছে ওরা, 10টা ওয়াগন নিয়ে। জেমস কারভার নিজেই রাফের ওয়াগন চালিয়েছে এবং চুক্তিটা বগল দাবা করেছে। চড়াই ধরে উঠবার সময় ব্রেক করেছিল ও, কিন্তু ফেঁসে যায় ওটা। শেষ পর্যন্ত ঠিকই ওয়াগন নিয়ে চায়না বয়ে পৌঁছেছে জেমস। খোদা জানে কিভাবে। একটা টোকাও পড়েনি ওর গায়ে। ওই ব্রেক লেবারটা করাত দিয়ে কাটা হয়েছিল। তাই? চিন্তিত স্বরে বলল শেরিফ। তাহলে তোমার ধারণা কাজটা আমি করেছি? জিম রাফকে বোতল ধরিয়ে দেওয়ার পর করাত দিয়ে ব্রেক লেবার কেটে ফেলেছি? তাই তো করেছ। অসম্ভব। কাল একটু বেশি পান করে ফেলেছিলাম। বাসায় পৌঁছে কাপড় পরেই ঘুমিয়ে পড়েছি, কর্কশ স্বরে বলল লোয়েল। এমন মাতাল ছিলাম যে কোনো করাত ধরা আমার পক্ষে সম্ভব ছিল না। তুমি নিজেও তা জানতে। আমি তোমার চেয়ে ঢের বেশি গিলেছি। ফের অচল অবস্থার সৃষ্টি হলো। শেরিফকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি বিলিংস, তবে অবিশ্বাসের পাল্লাও হালকা হয়ে গেছে। তার মানে কেউ ওদের পরিকল্পনার খবর জেনে গেছে। সম্ভবত সেদিন সেলুনে আলাপ করবার সময় শুনে ফেলেছিল। ধারে কাছে এখন কেউ নেই তো? ব্রেক লেবারটা ভাঙনি তুমি? তাগাদা সুরে জানতে চাইল মোনার্ক ম্যানেজার। মাথা খারাপ? আমিও ভাঙিনি। তাহলে কে করেছে কাজটা? বিস্ময় আর সন্দেহ নিয়ে পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। স্যাম। জেমস কারভারকে খুন করতে চেয়েছিল কেউ, শেষে বলল বিলিংস। এবং জেমস ভাবছে ওই লোকটা আমি। আমাকে চেপে ধরবার চেষ্টা করবে সে। আমি যদি খুনি হয়ে যাই, কিভাবে এই কারভারকে কাজকলা দেখাবো আমরা? মনোযোগ দিয়ে এতক্ষণ মোনার্ক ম্যানেজারের কথা শুনছিল শেরিফ। বিলিংস থামতে স্বভাবস্বরূপ মৃদু শান্ত ভঙ্গিতে কথা বলল। থেমে মোনার্ক ম্যানেজারকে দেখল সে। প্রথমে ম্যাট রায়ানকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল কেউ। আরেকটু হলে খুন হয়ে গিয়েছিল সে। তারপর ব্রেক লেবারটা অর্ধেক করে ফেলা হয়েছে। উদ্দেশ্য ছিল জেমস কারভারকে খুন করা। এর একটা কাজও আমার নয়। সত্যি কথাই বলছি, এবং তোমার কাছ থেকে সত্যি কথা আশা করছি। জেমসকে তুমি ধাক্কা দাওনি তো?
কিংবা করাত দিয়ে ব্রেক লেবার কেটেছ? পরিণতিতে ফাঁসিতে ঝুলবার জন্য? বিদ্রুপ করল বিলিংস। না, আমি করিনি। তাহলে কে? পরস্পরকে একই প্রশ্ন করল ওরা। ঠিক এ সময় দৌড়ে লবিতে এলো এক লোক। গলা ফাটিয়ে চিৎকার করলো, আগুন, আগুন, বেরিয়ে এসো সবাই, মোনারকে আগুন লেগেছে। 12। কিন বিলিংসই সক্রিয় হলো আগে। দরজার দিকে ছুটল সে। ঘাড়ের উপর দিয়ে শেরিফের উদ্দেশ্যে চিৎকার করলো, কেইক ক্রিককে খবর দাও। তারপর ছুটে রাস্তায় বেরিয়ে এলো। হাজারো মানুষের ভিড়ে মিশে গেল। সেলুন বা জুয়ার আড্ডা থেকে বেরিয়ে আসছে লোকজন। মোনার্কের দিকে ছুটছে সবাই। মোনার্কের ওয়াগন ইয়ার্ডে পৌঁছে বান আর কামারের দোকানটাকে জ্বলন্ত অবস্থায় দেখতে পেল কিন বিলিংস। আগুনের লেলিহান শিখা বিশাল থামের মতো কয়েক ফুট পর্যন্ত উঠে গেছে। আলোকিত করে তুলেছে পুরো আঙিনা এবং আশেপাশের রাস্তা। পিউতের স্বেচ্ছাসেবী আগুন নির্বাপক দল ইতিমধ্যে পাম্প ওয়াগন নিয়ে পৌঁছে গেছে। কল থেকে দুটো হোস পাইপের মাধ্যমে পানি টানা হচ্ছে। হস্তচালিত পাম্প নিয়ে টানা যুদ্ধ করে যাচ্ছে ফায়ারম্যানরা। লাগোয়া স্টবলের ছাদ ভিজিয়ে ফেলেছে পানি দিয়ে। দ্রুত কাজ দেখালো কিন বিলিংস। এক কুরুসহ আতঙ্কিত মিউলগুলোকে স্টবল থেকে বের করে ফেলল। কয়েকজনের একটা দল বালতি নিয়ে ফায়ারম্যানদের সঙ্গে হাত লাগিয়েছে। লোকজনকে ইয়ার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বার্ন আর কামারের দোকানের আশা ছেড়ে দিয়ে অন্য বাড়ি বাঁচানোর চেষ্টা করছে সবাই। ভিড় ঠেলে এগিয়ে এলো কেইক কারভার। পিছনে শেরিফ স্যাম লয়েল। মিউলার কয়েকটা ওয়াগন নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে বিলিংস। বাকিগুলোকে সরানোর উপায় নেই এখন। ব্যান্ডানা দিয়ে মুখ মুছতে মুছতে একপাশে সরে এলো সে। কারবার আর শেরিফকে দেখে সেদিকে এগোলো। কিছু বলছে না মোনার্ক মালিক। সেফ তাকিয়ে আছে আগুনের দিকে। কৌতূহলী দৃষ্টিতে তাকে দেখছে লোয়েল। এদিকে মালিকের মুখ খুলবার অপেক্ষায় আছে বিলিং, কিন্তু টু শব্দ করল না কেই কারভার। ধূসর কাঁচা পাকা চুল, অভিজাত পোশাক, রিজু হয়ে দাঁড়ানোর ভঙ্গি এবং নির্লিপ্ত মুখ দেখে কেউই বুঝতে পারবে না এ লোকটির সম্পত্তি আগুনে পুড়ছে। জীবনে এর চেয়ে বেশি আর কিছু ঘৃণা করেনি কিন বিলিংস। মালিকের দীর্ঘ প্রত্যয়, নির্লিপ্ত আচরণ ওর দুই চোখের বিষ। নিজের মধ্যে এক ধরনের অস্বস্তি আবিষ্কার করল বিলিংস। যেন দুর্ঘটনার জন্য শেষে ওকেই দায়ী করবে কারভার। আগুন নেভানোর কাজ তদারক করতে একপাশে সরে গেল সে। মালিকের চোখের আড়ালে যেতে পেরে কিছুটা স্বস্তি বোধ করল। কয়েকজন লোক সার বেঁধে দাঁড়িয়েছে। হাতে হাতে পানি ভরা বালতি চালান করে দিচ্ছে। দলের একজনকে দেখে আচমকা স্থির হয়ে গেল বিলিংসের দেহ। মাথার হ্যাট ধুলোয় লুটাচ্ছে লোকটার। দ্রুত হাত চালাচ্ছে সে। যতটা দ্রুত পাশের জন বালতি তুলে দিচ্ছে ওর হাতে, তত দ্রুত পাশের জনের হাতে বালতি চালান করে দিচ্ছে। লোকটা জেমস কারভার। মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়ল কিন বিলিংস। আচমকা যেন বাস্তবে ফিরল সে। ঝটিতে ঘুরে শেরিফের মুখোমুখি হলো। ওই যে তোমার লোক শেরিফ, ওই হারামি আগুন লাগিয়েছে। জেমসের দিকে আঙুল নির্দেশ করে চিৎকার করল মোনার্ক ম্যানেজার, গ্রেপ্তার করো ওকে। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল চারপাশে। নিজের জায়গা আরেকজনকে ছেড়ে দিয়ে ইতিমধ্যে এগিয়ে এসেছে জেমস। বুঝতে পেরেছে কিন বিলিংসের বক্তব্য। কোনোই চালিয়ে ভিড়ের মধ্যে জায়গা করে নিল শেরিফ স্যামলোয়েল। ঠিক পিছন পিছন আসছে মোনার্ক মালিক। বিলিংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে জেমস কারভার। জামার আস্তিন তুলে কপালের ঘাম মুছল। মুখ নির্বিকার, কিন্তু চোখে কঠিন চাউনি। ধরো ওকে শেরিফ, ফের তাগাদা দিল বিলিংস।
আগুন নিভাতে এসে দারুণ একটা ব্লাফ দিয়েছ। মুখ খুলল কেই কারভার। দারুণ। শান্ত স্বর। কাজ হবে না এতে, জেমস। জেমসের দৃষ্টি সরে গেল তার দিকে, কিন্তু কিছুই বলল না ও। সেফ 1 সেকেন্ড, তারপর মোনার্ক ম্যানেজারের দিকে ফিরল। ভেবেছি তোমাকে হয়তো পাবো এখানে, বিলিংস। তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কথাবার্তা পরে হবে, আপাতত ব্যবসা আমাদের একটাই, দ্রুত বলল শেরিফ। কিসের ব্যবসা? জানতে চাইল জেমস। কেন? আগুনের ব্যবসা, যেটা শুরু করেছ তুমি। রাগে তপ্ত শোনালো কেই কারভারের কণ্ঠ। অস্থির হয়ে উঠল কিন বিলিংস। নিজেকে রক্ষা করবার তাগিদ অনুভব করছে। জেমস কারভারের চোখে খুনের চাউনি নজর এড়ায়নি ওর। এই মুহূর্তে ওকে খুন করতে পারলে খুশি হবে সে। অন্য সব কিছু তুচ্ছ হয়ে গেছে লোকটার কাছে। ওকে খুন করা ছাড়া আর কিছুই ভাবছে না সে। আতঙ্ক তাড়া করল কিনকে, তবে নিজের ইতিকর্তব্য ঠিকই বুঝতে পারছে। পাল্টা এক হাত নেয়ার সুযোগ আছে ওর সামনে। অনায়াসে জেমস কারভারকে জেলে ভরবার পথ তৈরি করতে পারে। তাহলে ওকে খুন করবার সুযোগ পাবে না জেমস। তোমার গল্পটা খুব ভালো হতে হবে। দাঁত বেরিয়ে পড়ল মোনার্ক ম্যানেজারের। গত 1 ঘন্টা ধরে শুনছি আমাকে নাকি খুঁজছ। তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সামনাসামনি দাঁড়ানোর বুকের পাটা নেই তোমার, আছে কি? যদি থাকতই তাহলে মোনার্ককে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতে না। দেহের পাশে মুষ্টিবদ্ধ হয়ে হলো জেমসের হাত। আড়ষ্ট হয়ে গেল শরীর। মুহূর্তের জন্য বুনো আক্রোশে অন্ধ হয়ে গেল ও। জিজ্ঞাসা দেখা গেল চাউনিতে, কিন্তু পর মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। নিজের অবস্থান পরিষ্কার বুঝেছে। জানে মৌকা মতো ওকে পেয়ে গেছে কিন বিলিংস। কিসের অপেক্ষা করছো শেরিফ? তর্পে উঠল বিলিংস। তোমার সামনে দাঁড়িয়ে আছে আসামি। প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করবে আমাকে শেরিফ, শান্ত স্বরে ঘোষণা করল জেমস। উপযুক্ত অ্যালিবাই আছে আমার। তোমার বন্ধু বান্ধব মিথ্যে বলবে, এতে অবাক হওয়ার কি আছে? তাচ্ছিলের ভঙ্গিতে বলে উঠল বিলিংস। এটাই স্বাভাবিক। শোনা যাক, কি অ্যালিবাই আছে তোমার? বিশ্বাস করবার ইচ্ছে যদি তোমার না থাকে, তো বলবার ইচ্ছে নেই আমার, বলল জেমস। আশা করছে ভিড় করা লোকজন অন্তত ওর পক্ষ নেবে। ঠিকই তো, ওর কথা শোনা উচিত, ভিড় থেকে বলল কয়েকজন। কিন্তু শেরিফ সামলোয়েল খুব একটা আগ্রহী নয়। বুঝতে পারছে না ঠিক কতটা ছাড় দেয়া উচিত। বেশ, শুনি, কি অ্যালিবাই আছে তোমার? এক লেডির সঙ্গে ছিলাম আমি। শোরগোল উঠল ভিড়ের মধ্যে। শেরিফ হাত তুলতে চুপ হয়ে গেল সবাই। মাথা নাড়ল লয়েল। সেই লেডি যদি জেনিফার রায়ান হয় তাহলে চলবে না। ওহ জেমস, তোমার বন্ধু নয় এমন কারো কথা বলতে হবে না। জেনিফার রায়ান নয়, তাহলে কে? সরসে জানতে চাইল বিলিংস। মোনার্ক ম্যানেজারের দিকে ফিরল জেমস। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল। সেলিয়া হিউস্টন। ধীরে ধীরে নামটা ঘোষণা করল ও। একমাত্র বিলিংসের সঙ্গে পরিচয় আছে সেলিয়ার। কারভার বা শেরিফ মেয়েটা সম্পর্কে অবগত হলেও চেনে না। সুতরাং দুজনেই অস্বীকার করবে। বরং নিজের ব্যাপারে সচেতন হলো মোনার্ক ম্যানেজার। উপলব্ধি করল শেরিফের দিকে তাকানো উচিত হবে না, কারণ জেমস তীক্ষ্ণ নজরে রেখেছে ওকে। বেটা সন্দেহ করেছে নাকি? আর মনে ভাবল বিলিংস। বহু কষ্টে মুখ নির্লিপ্ত রাখল সে। চিনি না ওকে, বিদ্রুপের সুরে বলল কেই কারভার। শিগগিরই ওর সঙ্গে দেখা হবে তোমার, আশ্বস্ত করল জেমস। যদি সত্যিই ওর কথা শুনবার ইচ্ছে না থাকলে ওই মহিলাকে চেনা বা না চেনায় কিছু যায় আসে? সেলিয়া হিউস্টন কারোর জন্য মিথ্যে বলবে না। ভিড়ের মাঝখান থেকে বলল একজন।
কখনোই বলবে না। ক্ষীণ হাসি ফুটল কিনবিলিংসের মুখে। হাসিটা চওড়া হচ্ছিল, কিন্তু চেপে রাখল সে। আর চোখে শেরিফের দিকে তাকালো। সেলিয়া হিউস্টন হয়তো কোনো লোকের জন্য মিথ্যে বলবে না, কিন্তু মোনার্কের জন্য বলবে। ওর জন্য বলবে। একেবারে সহজ ফাঁদে পা দিয়েছে জেমস কারভার। 10 মিনিটের মধ্যে গ্রেপ্তার হয়ে জেলে যাবে সে, এবং গরাদের ভিতর যাতে আজীবন থাকতে হয় সেটা নিশ্চিত করবে স্যাম লোয়েল। একই ভাবনা খেলে গেল স্যাম লোয়েলের মাথায়, কিন্তু তা প্রকাশ করল না সে। কিনবিলিংস যে সেলিয়া হিউস্টনকে ভাড়া করেছে এই খবর শেরিফের অজানা নেই। জানে না শুধু কেই কারভার। কোনোভাবেই মোনার্ক মালিককে বলা যাবে না ব্যাপারটা, কিংবা জেমসকেও নয়। অজ্ঞাতার ভান করতে হবে ভাবছে সে। জেমস কারভারকে সাহায্য করতে রাজি হবে না সেলিয়া, যেহেতু মেয়েটা ওদের আয়ত্তে আছে। ঠিক আছে, সেলিয়া হিউস্টনের সঙ্গে দেখা করব আমরা, শেষে ঘোষণা করল লোয়েল। দেখা যাক কি বলবার আছে ওর। ঘুরে গেটের দিকে এগোলো জেমস। পাশাপাশি এগোচ্ছে শেরিফ। ঠিক পিছনে ম্যানেজারকে নিয়ে আসছে কেই কারভার।